আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের ক্লাস, প্রথম ক্লাসে ছিল আইকন ডিজাইন। তারপর আমরা পরে ক্লাসে গেছি হচ্ছে মিনিমাল লোগো ক্রিয়েশনে। হ্যাঁ, একটা চেয়ার নিয়ে আসো, প্লাস্টিকের চেয়ার নিয়ে আসো। তো আমাদের এই মডিউলটাতে দ্বিতীয় ক্লাসে আছে আমাদের পোস্টার ডিজাইন। এখানে ফ্ল্যাট পোস্টার লেখা আছে। পোস্টার ডিজাইন বিভিন্ন ধরনের হয়। এখানে আমরা যেহেতু ইলাস্ট্রেটরে কাজ করতেছি, তা আমাদের পোস্টার ডিজাইনগুলো হবে ভেক্টর। হ্যাঁ, ভেক্টর বেজ এবং রাস্টার বেজ দুই ধরনের কাজ আছে, এগুলো নিয়ে আলোচনা করা হয় নাই। ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেজ একটা সফটওয়্যার। হ্যাঁ, আর ফটোশপ হচ্ছে রাস্টার। ভেক্টর আর রাস্টারের মধ্যে কিছু তফাৎ আছে, আমি দেখাইতেছি। ইলাস্ট্রেটর ওপেন হোক। এটাই ইলাস্ট্রেটর। এখন এখানে যদি আমি কোনো একটা কিছু ড্রয়িং করি বা কিছু তৈরি করি, তো এটা হবে, এই ফাইলটা হচ্ছে ভেক্টর ফাইল। ভেক্টর মানে এই যে শেপটা তৈরি করছি, আমি যতই বড় করি এটা, এই কর্নারগুলো দেখেন শার্প, মানে কোনো ব্লারি কোনো ইফেক্ট আসছে না। এটা আমি যত বড় করব এটার কোয়ালিটি নষ্ট হবে না। ঠিক আছে, যতই বড় করি এটার কোয়ালিটি কোনো সময় নষ্ট হবে না। কারণ হচ্ছে এই সফটওয়্যারটা যে কোনো অবজেক্ট যখন আমি বড় ছোট করি, তখন এই সাইজ অনুযায়ী ক্যালকুলেশন করে চারদিক থেকে সমানভাবে বড় করে। একটা অবজেক্ট যখন আমি জুম করি, তখন এটা কি করে, এই এই প্রত্যেকটা পিক্সেল বা পয়েন্ট ক্যালকুলেট করে চারদিক থেকে এই অবজেক্টটাকে বড় করে আমাকে দেখায়, যার কারণে এই কর্নারগুলো বা এই রাউন্ড শেপগুলো এগুলো ব্লার হয়ে যায় না। আমি যদি ফটোশপে দেখাই, চেয়ার নিয়ে আসো। এটা হচ্ছে একটা ফটোশপের আর্টবোর্ড। হ্যাঁ, এখানে যদি আমি একটা কিছু তৈরি করি, দেখেন এটা একটা এখন পাত অবস্থায় আছে। এখানে এই যে এই পুরো জিনিসটা পাত আছে, ফটোশপের মতোই, ইলাস্ট্রেটরের মতোই। এটা এখন শার্প দেখা যায়, কিন্তু জুম আউট জুম ইন করলে এই কর্নারগুলো দেখেন ব্লার হয়ে যাচ্ছে বা পিক্সেলেট হয়ে যাচ্ছে, পিক্সেলগুলো আলাদা আলাদা করে দেখা যাইতেছে। কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু এরকম হচ্ছে না, যতই জুম করেন এটা কিন্তু নষ্ট হবে না। ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটাই দরকারি সফটওয়্যার, কোনোটার চাইতে কোনোটার গুরুত্ব কম না, কিন্তু দুইটা আলাদাভাবে কাজ করে। ফটোশপের ক্ষেত্রে অনেক ছোট ছোট ইফেক্ট আছে। এই যে পোস্টারটা ডিজাইন করা হয়েছে, এই যে গ্রেডিয়েন্ট কালারটা হয়েছে, এই পাশে একটু উজ্জ্বল কালার, এই পাশে একটু ডার্ক কালার না, তারপরে শ্যাডো ইউজ করা হয়েছে, আর এই যে বিভিন্ন কালার কম্বিনেশন করা হয়েছে। এটা ইলাস্ট্রেটর করতে গেলে ফাইলটা অনেক বড় হয়ে যাবে, তৈরি করা যাবে না। এই জন্য এটা হচ্ছে রাস্টারাইজ ভার্সনে করলে আমরা এটা সহজে করতে পারবো। ফটোশপের কাজ হচ্ছে বিভিন্ন ইফেক্ট। ধরেন এখানে একটা কোনো ফাইল তৈরি করলেন, এটার মধ্যে আরও সুন্দর করবেন, আরও খুব সুন্দর ইফেক্ট দিবেন, তখন আমরা নিয়ে যাব ইয়াতে, ফটোশপে। ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে সলিড ডিজাইন করা, যেমন ফ্ল্যাট ইলাস্ট্রেশন যেগুলো, এইখানে দেখেন কিছু এক্সাম্পল আমি সার্চ করে রাখছি। ফ্ল্যাট স্টাইল ভেক্টর পোস্টার ডিজাইন, এগুলো কোথায় ব্যবহার করা হয় দেখেন। আমি একটু
বিভিন্ন ওয়েবসাইট যখন দেখেন যে কিছু হোম পেজের মধ্যে কিছু ইলাস্ট্রেশন থাকে, মানুষের আকৃতি কিন্তু ডিটেলস সহ মানুষের ছবি না, এক কালার সলিড কালারে একটা মানুষের শেপ তৈরি করা আছে, যেমন এই যে এটা। এই যে ইলাস্ট্রেশনগুলা এগুলো হচ্ছে মানে ফ্ল্যাট স্টাইল ইলাস্ট্রেশন, যে ছবিগুলো, ঠিক আছে, যেগুলো, এগুলোর মধ্যে কিন্তু খুব ডিটেলস নাই, কিন্তু এইগুলোর একটা স্টাইল, এগুলোরও চাহিদা আছে। বিশেষ করে এই যে পোস্টার ডিজাইনগুলো তৈরি করছে, এইগুলো কোথাও না কোথাও ব্যবহার করা হবে। যেমন ওয়েবসাইটের হোম পেজে থাকে কোনো কিছু, ওই যে আপনারা মেডিকেলের যে পোস্টারগুলো দেখেন, মেডিকেলের যে করোনার সময় যে বিভিন্ন পোস্টারগুলো তৈরি করা হয়েছে, ওই পোস্টারের মধ্যে দেখবেন যে ওই সিম্বলগুলো মানুষগুলো এরকম কার্টুন স্টাইলে ছিল, বুঝছেন? এই 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 সকল কাজে ব্যবহার করা হয়। কোনো এক্সপ্লেনেশন ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে এইগুলো ব্যবহার করা হয়। ফাইবারে যদি আমি দেখাই, যে ফাইবারে আমি লিখে সার্চ করছিলাম, এই যে ইলাস্ট্রেশনগুলা, এগুলো হচ্ছে ফ্ল্যাট স্টাইল ইলাস্ট্রেশন, দেখেন ইউনিক ফ্ল্যাট ভেক্টর ইলাস্ট্রেশন, এগুলো। এই যে এগুলো তৈরি করা মানে আহামরি কিছু না, কিন্তু আহ, কিছু কিছু ক্ষেত্রে মানে ধর্মীয় ব্যাপার যদি দেখেন, আমাদের ইসলাম ধর্মে হচ্ছে মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি ড্রয়িং করা নিষেধ। তো এক্ষেত্রে যদি আপনার এগুলো সীমাবদ্ধ থাকে, তো আপনি না করতে পারেন, আর আপনার যদি কোনো বিধিনিষেধ না থাকে তাহলে করতে পারেন, সমস্যা নেই। তো আমি একটা পোস্টার ডিজাইন করে আপনাদেরকে দেখাবো, যেখানে হচ্ছে এরকম প্রাণীর ছবি নাই, বা আমি ড্রয়িং করব না অন্য জায়গায়, তাই না, আপনাদেরকে দেখাবো। এই যে এরকম ডিজাইনগুলা আমি একটু কপি করি, একটা করলেই পরে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করে, প্রসেসগুলো বুঝতে পারবেন। যে অ্যাবস্ট্রাক্ট শেপ, যেগুলো হচ্ছে ক্রিয়েটিভ ওয়েতে এখানে প্রেজেন্ট করছে। কিভাবে ছবি আনতে হয় কোথাও থেকে মনে আছে? ধরেন এই ছবিটা নেবেন, কিভাবে নেবেন এই ছবিটা? ইলাস্ট্রেটরে নেবেন কিভাবে? লাইট শট। আপনি পারবেন? এই ছবিটা আমি ইলাস্ট্রেটরে নিব, লাইট শট। ধরেন আমার এখানে যে আছে, এই যে ছবিটা আমি এই ওয়েবসাইটে গেছি, কিন্তু রাইট ক্লিক করলে কপি করা যায়, কোনো কোনো ক্ষেত্রে কপি করা যায় না। যেগুলো কপি করা যায় না সেগুলো লাইট শট। লাইট শট হচ্ছে মানে যেটা আমার অনুমতি দিবে না, না আমি নিবই, হ্যাঁ এইটা। তো আমরা এই যে এই ধরনের একটা ফ্ল্যাট স্টাইল দেখাই, হ্যাঁ, এটা এটা কিভাবে করছি আমরা, তাহলে বুঝতে পারবো। বা আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি, আরেকটা ওয়েবসাইটের নাম লিখে রাখেন। যখন আমাদের কোনো ছবি ডাউনলোড করা লাগবে, ওয়েবসাইটের নাম হচ্ছে পিএনজি উইং, WINGS মনে হয়, পিএনজি উইং। এই যে দেখেন, এই ওয়েবসাইটে সব ধরনের এলিমেন্ট আছে, মানে কোনো একটা ছবিতে ধরেন এখানে হচ্ছে এই যে ডিজাইনটার মধ্যে দেখেন নারকেল গাছের পাতা দরকার, আমাদের ধরেন একটা নারকেল গাছ দরকার। তো কোকোনাট ট্রি লেখা যদি সার্চ করি গুগলে, অনেক নারকেল গাছ আসবে, কিন্তু আমার দরকার পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া।
সরাসরি এরকম যদি ছবি দরকার হয় তাহলে আমরা এখানে সার্চ করব কোকোনাট ট্রি। বানান ভুল হয়েছে মনে হয়, কোকোনাট। বানান ভুল করছি। হ্যাঁ, COCONUT, তারপর স্পেস। এই যে এখানে সব নারকেল গাছই হচ্ছে পিএনজি। এখন আমার যে ভার্সন দরকার, এখানে ইলাস্ট্রেশন ভার্সনও আছে, তারপরে অরিজিনাল যেগুলো হচ্ছে গাছ সেগুলোও আছে। আমি যে গাছের নাম দিব সেটাই আছে, গাছ না শুধু, এনিথিং। যাই কিছু। হ্যাঁ, এখানে যদি আপনি কার লিখে সার্চ করেন, ধরেন আমার একটা ডিজাইনে গাড়ি দরকার, দেখবেন যে গাড়ি আসছে। গাড়ির চাকা দরকার, ওটা লিখে কার হুইল লিখে সার্চ করলেও আসবে। এখানে সমস্যা হচ্ছে অ্যাড দেখা লাগে, কিন্তু এখানে সবকিছুই ফ্রি, সবকিছুই পাওয়া যাবে। একবার ডাউনলোড। হ্যাঁ, অ্যাড একটা ডাউনলোড করতে গেলে আপনার অ্যাড দেখা লাগবে, অ্যাড দেখা লাগবে এবং ক্যাপচা পূরণ করা লাগবে। আচ্ছা, আমি একটা দেখাই এখানে কি কি আছে এলিমেন্ট। এখানে ওইখান থেকে আনার মতো কিছু না, কিন্তু আমি ওই ওয়েবসাইটটা আপনাদেরকে সাজেস্ট করবো লেখা রাখেন, ওইটা অনেক গুরুত্বপূর্ণ। যে সময় আমরা ফটোশপে কাজ করব, বিভিন্ন ডিজাইনের এলিমেন্ট আমাদের দরকার হবে, বিশেষ করে ফায়ার আইকন, ফায়ার মানে আগুন আর কি, যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড যেগুলো হচ্ছে আপনারা সহজে রিমুভ করতে পারবেন না প্রথম অবস্থায়, এইগুলো আমাদের দরকার হবে। তারপরে পানি, যেগুলো হচ্ছে স্বচ্ছ জিনিস, এগুলো আপনারা সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আবার সব কিছুই পাইবেন। ফ্ল্যাট আইকন, এই যে এই ধরনের আইকন আপনারা সহজেই পিএনজি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এখন একটা ডাউনলোড করে দেখাই কিভাবে ডাউনলোড করা লাগে। ধরেন আমরা হচ্ছে এই এই ছবিটা ডাউনলোড করব। হ্যাঁ, ডাউনলোড করলে এটা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু সহজেই এখানে ক্লিক করলে একটা ক্যাপচা পূরণ করা লাগবে। ডাউনলোড ক্লিক করলে অ্যাড দেখাবে হয়তো, এই যে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে ক্যাপচাটা পূরণ করা লাগবে, যেমন হচ্ছে 6 আগে, তারপরে 9, 5, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। বাড়িঘর সাজিয়ে ভালো লাগে সব গাছপালা। না, এই যে এটা প্রয়োজন হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা এরকম একটা পোস্টার ডিজাইন করি। হ্যাঁ, আমরা যে পোস্টার আর্টবোর্ডটা নিছি, এটা হচ্ছে মনে হয় 1000 বাই 1000। এখন এটা যদি মনে না থাকে কিভাবে দেখবেন, ধরেন এই আর্টবোর্ডটা কিভাবে নেবেন, দেখবেন যে এটা কতটুকু সাইজ আছে। এটা মনে হয় 1000 বাই 1000 আছে। এখন আমার দরকার এই আর্টবোর্ডটা একটু লম্বা করা। হ্যাঁ, এই যে এরকম লম্বা করা। তাহলে কিভাবে করবেন, এইখানে যে আর্টবোর্ড টুল আছে, ক্লিক করলে আর্টবোর্ডের সাইজটা আমরা এখান থেকে একটু লম্বা করতে পারি কিভাবে, ঠিক আছে। এই দেখেন দেখা এখানে প্রপার্টিতে দেখাবে যে কতটুকু আছে। এটা যখন আমি আর্টবোর্ডে ক্লিক করব তখন এটার প্রপার্টি দেখাবে এখানে, এই যে এখানে 1000, এখন 1400 হয়ে গেছে। এই লম্বাটা, হাইটটা বেশি হয়েছে। আনুমানিক একটা সাইজ নিলাম আমরা এখানে। হ্যাঁ, এখন এই যে এরকম যদি ডিজাইন তৈরি করতে চাই, তাহলে আমরা একটু গুছায়া করতে চাইলে আমরা এই যে লেয়ার প্যানেলটা ওপেন করবো। এখানে লেয়ার প্যানেল, এই যে সবগুলো যে এলিমেন্ট আমরা আনছি বাইরে থেকে, এগুলো সব একটা লেয়ারের মধ্যে রাখবো। ধরেন এগুলো সব নতুন একটা লেয়ার নেই, এই লেয়ারটার মধ্যে এই সবগুলো এলিমেন্ট রাখবো। ধরেন কন্ট্রোল এক্স দিয়ে সব সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাইটে দিয়া, কন্ট্রোল এক্স মানে কাট অবস্থায় আছে, এর নিচের লেয়ারে পেস্ট করব এখানে, কন্ট্রোল এফ। হ্যাঁ, এখন এই সব এক লেয়ারে আসছে, এগুলো আমরা লক করে রাখবো। এখানে ক্লিক করলে লক হয়ে থাকবে, তাহলে এগুলো আর নড়াচড়া করবে না, ঠিক আছে। আমাদের এগুলা মানে মাউসে অনেক সময় একটা দর থেকে আরেকটা সিলেক্ট হয়ে যায়, নড়াচড়া করবে না।
তো এখানে দেখেন কি কি আছে। আমরা আমরা যখন কোনো একটা ডিজাইন করব, হ্যাঁ, আমরা আমরা এখন আপনাদেরকে কপি করা শিখাইতেছি। হ্যাঁ, কপি যখন করতে পারবেন তখন নিজের থেকে পরে কনসেপ্ট তৈরি করতে পারবেন। এইখানে এই ডিজাইনটা যদি আপনি পুরোটা হুবহু কপি করতে পারেন, তার পরবর্তীতে আপনি এখানে যেগুলো চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। ধরেন এখানে এই অবস্থায় আছে, এই যে এই রংগুলো উপরে আছে, যদি আপনি এটা তৈরি করতে পারেন, তারপরে আপনি রংগুলো নিচে দিতে পারবেন না, দিয়ে এখানে নতুন কিছু দিতে পারবেন না। তার মানে আপনার দরকার হলো জিনিসটা কিভাবে তৈরি করছে এটা শেখা। ঠিক আছে? তো এটা শেখার প্রসেসটাই আমরা শিখতেছি এখন আপাতত। আমরা সরাসরি একটা একটা টুলস দেখতেছি না যে এই টুলসটা কি করে, এই টুলসটা কি করে, এই টুলসটা কি করে। যখন আমরা এই কাজগুলো করতে যাব, করতে গিয়ে যে টুলসগুলো আমাদের দরকার হবে, তখন ওইগুলো সম্পর্কে আমাদের জ্ঞান তৈরি হয়ে যাবে। তো আমরা এই লেয়ারে একটা, এই যে উপরের লেয়ারটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব, এই যে রেক্টেঙ্গুলার টুল দিয়ে এখান থেকে একটা শেপ তৈরি করলাম। এখানে কালো কালো আছে, আমি চাই যে এই কালারটাই দেব। তাহলে এই যে, হ্যাঁ, কিভাবে কালারটা কপি করবেন? আইড্রপার দিয়ে। আইড্রপার দিয়ে দুইভাবে কাজ করা যায়। এক হচ্ছে এটা সিলেক্ট করলেন, করার পরে আইড্রপারে গেলেন, তারপরে এটা ক্লিক করলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল। আরেকটা পদ্ধতি হচ্ছে আইড্রপারে যাবেন, এইটা সিলেক্ট করলেন, তারপর অল্টা ক্লিক করে ধরে এখানে করলেন, কাজ একই। এটার সুবিধা হলো, ধরেন আপনার কাছে অনেকগুলো অবজেক্ট আছে, অনেকগুলো অবজেক্ট করলেন, ঠিক আছে, অনেকগুলো অবজেক্ট করলেন। এখন আপনি যদি আগের পদ্ধতিতে করেন, তাহলে এটা সিলেক্ট করলেন, তারপরে এখানে আইড্রপারে গিয়ে এখানে ক্লিক করলেন, হয়ে গেল একটা। তারপরে আবার এটা সিলেক্ট করলেন, আইড্রপারে গেলেন, তারপরে এটা করলেন। এইভাবে করতে থাকলে সবগুলো এইভাবেই করতে হবে, মানে প্রত্যেকটা আগে সিলেক্ট করতে হবে, তারপর আইড্রপারে গিয়ে চেঞ্জ করতে হবে। আর পরের পদ্ধতিটা হচ্ছে আগে কালারটা সিলেক্ট করলেন, তারপরে অল্ট্রা ক্লিক করে ধরে যেটা কালার চেঞ্জ করতে চান সব এইভাবে এক ক্লিকে করতে পারলেন। তাহলে ইজি কোনটা? দ্বিতীয় পদ্ধতি। হ্যাঁ, অলটা ক্লিক করে একটা একটা শেপ, একটা ব্যাকগ্রাউন্ড হলে একবারে যেভাবে ইচ্ছা এইভাবে করতে পারেন। কিন্তু যদি অনেকগুলো এভাবে চেঞ্জ করা লাগে, তাহলে এইভাবে করবেন। তো এখন দেখেন এখানে কিছু শেপ আছে, আমি এইটাও লক করে রাখি। ব্যাকগ্রাউন্ড একবার পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমাদের নড়াচড়া করার প্রয়োজন নাই, তাহলে এটাও লক করে রাখি এখানে। এখন নতুন আরেকটা লেয়ার নেই, যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করলে নতুন আরেকটা লেয়ার তৈরি হবে। এখন এই যে শেপগুলো আছে, দেখেন কোনটা কোনটা আগে আছে কোনটা পরে আছে। ধরেন এই লেয়ারটা, এই লেয়ারটা দেখেন সবার নিচে সম্ভবত আছে, এই যেটা। তারপরে আছে এই যে হলুদটা, তারপরে আছে এই যে এটা, তারপরে আছে এইটা, তারপরে আছে এইটা, তারপরে আছে এইটা। এখন এগুলো আমাদের কোনটা আগে আছে পিছে আছে, এইগুলো জানার কারণ হচ্ছে একটার উপর যখন আরেকটা দিব তখন এই ইফেক্টগুলো পাবো। না হলে আমাদের এই যে এরকম ভাবে একটা একটা আলাদা আলাদা করে শেপ তৈরি করতে অনেক ঝামেলা হবে। আমি তৈরি করে দেখাই, হুবহু এরকম না হলেও কাছাকাছি হবে। হ্যাঁ, এই শেপগুলো তৈরি করা যায় হচ্ছে মানে কলম আছে, মানে ড্রয়িং পেন আছে, যেগুলো হচ্ছে মাউসের মতোই কাজ করে, এভাবে ড্রয়িং করে। কিন্তু আমাদের তো মাউস, আমাদের ড্রয়িং প্যাড নাই। যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন ক্লায়েন্টের জন্য বা কাজের সুবিধার জন্য, তখন ড্রয়িং প্যাড কিনে নেবেন। ওটা খাতার মতো ইউজ করা যায় আর কি, মানে মনে হবে যে খাতার মধ্যে আমি লিখতেছি। তো এখন যেহেতু আমাদের ড্রয়িং প্যাড নাই, তখন আমরা ব্যবহার করবো হচ্ছে পেন্সিল টুল। এই যে পেন্সিল টুল এটার ভিতরে আছে, ক্লিক করে ধরে রাখলে পেন্সিল টুল আসবে, বা যেটা শর্টকাট হচ্ছে এন। তো পেন্সিল টুলটা নিলাম, পেন্সিল টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে দেখেন ফেডালিটি আছে, এটা যত বেশি এই পাশে থাকবে তত বেশি লাইনগুলো স্মুথ হবে, আর যত বেশি এই পাশে থাকবে, বাম পাশে থাকবে, তত বেশি এটা হবে অ্যাকুরেট। মানে অ্যাকুরেটে দিয়ে রাখি আমি, আমি একটা লাইন আঁকি,
লাইনটার আমি একটু স্ট্রোক দিয়ে দিই। মাউসটা আমি যেভাবে নিছি আমার হাত কাঁপছে, যার কারণে এরকম এরকম আসছে, আমি প্রপারলি স্মুথ করতে পারি নাই, ঠিক আছে। কিন্তু যখন আপনি এটার স্মুথ করবেন, ফেডালিটি বাড়াবেন, তখন আমার হাত কাঁপলেও লাইনগুলো অত বেশি এবড়ো খেবড়ো হবে না, দেখবেন নিজে থেকে কিছুটা চেঞ্জ করতেছে, বুঝতে পারছেন? তাহলে আমার লাইনগুলা তৈরি করতে এত বেশি হ্যাসেল পোহাইতে হবে না। এই যে চেঞ্জ আসছে, কিন্তু আগেগুলো কি ছিল, অ্যাকুরেট ছিল। এখন এই দুইটারই প্রয়োজন হয়, অ্যাকুরেটেরও প্রয়োজন হয়, স্মুথেরও প্রয়োজন হয়। ধরেন আপনি ঘাস ড্রয়িং করবেন, ঘাস বা মানচিত্র ড্রয়িং করবেন, তো মানচিত্র ড্রয়িং যদি আমি করি, এরকম অ্যাকুরেট দরকার হবে না, নাকি স্মুথ হয়ে গেলে পুরো মানচিত্র চেঞ্জ আসবে না? তো ওই সময় আমার অ্যাকুরেট দরকার, যখন যেরকম দরকার। তো আমাদের দরকার একটা স্মুথ লাইন, মানে এরকম কার্ভ লাইন দরকার, তখন আমাদের স্মুথনেস বাড়ায় দিব বা ফুল দিতে পারি, যখন যেরকম দরকার সেই অনুযায়ী আপনারা হচ্ছে ব্যবহার করবেন। তো আমরা এরকম একটা ইয়া করি, প্রথমে নিচের হলুদ লাইনগুলো তৈরি করি, ধরেন এটা আমাদের হলুদ লাইনটা। এখন এই সব কাজ করতে গেলে অনেকবার চেষ্টা করা লাগে, হয়তো একবার হবে না। আপনার মানে ডিজাইনারের নিজের স্যাটিসফ্যাকশন করতে পারলে আমরা উপরের সাইডটা নিয়ে চিন্তা করতেছি না, হ্যাঁ, ওইটা পরে মাস্কিং করে দিলে ওটা কাট হয়ে যাবে, মানে এই শেপটা দিলাম। এখন এই যে এই লাইনগুলো যেখানে আমার দরকার, এই জায়গাটা স্মুথ করা, ঠিক আছে, আমাদের এরকম কর্নার লাইনের দরকার নাই। এই স্পেসিফিক জায়গাগুলো আপনারা চাইলে এইভাবে ঠিক করতে পারেন, ডাইরেক্ট সিলেকশন দিয়া এভাবে রাউন্ড করে দিতে পারেন। অল্টার এটা যখন আপনি কাজ করবেন, তখন আপনার মনে মানে খেয়াল থাকবে কখন ধরা লাগবে কখন ছাড়া লাগবে। অল্টারের কাজ অনেক সময় কপি করা, তো এইটা আমার হাত এখানে রাখি কাজের সুবিধার জন্য, সবসময় কিন্তু এটা ব্যবহার করি না। যেমন এই যে অল্টার ক্লিক করে যদি আমি মাউস ঘুরাই, তখন আমার জুম প্রয়োজন, জুম করার প্রয়োজন হলে আমার এটা ধরতে হবে, না হলে জুম হবে না, উপরে নিচে হইতেছে। মানে ওই যে ইয়া করা, রাউন্ড করা, রাউন্ড করা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। ধরেন আমি এই কোণাটাই সিলেক্ট করব, তখন আমি এটা ছোট করে সিলেক্ট করব, এইটুকু আগে সিলেক্ট করতে হবে। এখন যদি আপনি এই এই এতটা সিলেক্ট করেন, দেখবেন যে এখানে যদি পয়েন্ট থাকে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট হয়ে যাবে। কারণ আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে কোণাটাকে এখানে দেখেন একটা সাদা আইকন আছে, এটা হলো একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন যদি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট থাকে, যদি আর আপনি একটু বড় করে সিলেক্ট করেন, এটাও সিলেক্ট হয়ে যাবে, যার কারণে যখন এটা রাউন্ড করতে যাবেন ওইটাও রাউন্ড হয়ে যাবে। যে অংশটা আপনার রাউন্ড করার দরকার, তখন ওই অংশটা ধরবেন, এই ছোট করে ধরবেন, এই আমার একটা কোণা সিলেক্ট হয়েছে, এখন আপনি এটাকে ধরে একটু টান দিলে রাউন্ড হবে, বুঝতে পারছেন? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে এই স্মুথ কি বলে, স্মুথ করার জন্য এই অবজেক্টটা সিলেক্ট করবেন। এখন নতুন ফিচার দিছে, ডাবল ক্লিক করলে সরি, এটার ভিতরে দেখেন আরেকটা স্মুথ নামে একটা ইয়ে আছে, যে স্মুথ টুল, হ্যাঁ, এটা ক্লিক করলে এটা যদি আপনি এইভাবে বাড়ান কমান, তাও স্মুথ হবে, স্মুথ হয়ে একবারে সোজা করে ফেলাইতেছে। প্রয়োজন অনুযায়ী আপনি স্মুথ করতে পারবেন এখান থেকে, বুঝতে পারছেন? এটা অনেক কাজের, এটা আগে ছিল না, নতুন ভার্সনগুলোতে আছে। তো আমরা নিচের এই শেপটা তৈরি করতে পারছি, তাই না? এখন ওই যে আমরা এখানে দেখেন একটা ইয়েলো লাইন আছে, এটা তৈরি করি।
এখানে কিছুই একদম পারফেক্ট ওইটার মতোই হইতে হবে এমন না, আমরা শুধু এখান থেকে ইয়া করব, আইডিয়া নিব। এই লাইনগুলো একটার সাথে মিলাই দিবেন, মানে জয়েন করে দিবেন। তারপরে আমরা এখান থেকে কালারটা নিই, যে এটা অল্টার ক্লিক করে ধরা লাগে, কারণ হচ্ছে অল্টার দিলে আমি জুম ইন জুম আউট করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এই জন্য এই জায়গায় হাত রাখতে হয় সবসময় কিবোর্ডের মধ্যে। এখন ধরেন আমার এই শেপটা অনেক বড় হয়ে গেছে। এখন এই অংশটা শুধু এই দিক ঠিক আছে, এই অংশটা মুছার প্রয়োজন। কিভাবে মুছবেন? ইরেজার টুল নেবেন, সাইজটা একটু বাড়াবেন, কমাবেন, এই যে এটা দিয়ে সাইজ বড় হবে ছোট হবে। সেম ব্র্যাকেট। হ্যাঁ, এই পাশে দিলে বড় হবে, এই পাশে দিলে ছোট হবে। তো আমি এই যে পাশটা মুছে দিলাম। এখন আপনি করতে গেলে হয়তো হবে না, কারণ যদি ইরেজ করতে চান, যে অবজেক্টে ইরেজ করবেন ওইটা আগে সিলেক্ট করতে হবে, অথবা সবই ইরেজ হয়ে যাবে, অথবা কোনোটাই হবে না। আমি কিছুটাই সিলেক্ট করি নাই, এখন ইরেজ করলে হয়তো সব ইরেজ হয়ে যাবে। যে অবজেক্টকে ইরেজ করবেন ওইটা আগে সিলেক্ট করবেন, তারপর ইরেজ করবেন, তাহলে এইটার মধ্যে কোনো ইফেক্ট করবে না। বুঝতে পারছেন? আমরা এই অংশটা ইরেজ করে দিলাম। শুধু ওইটাই কাটবে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন একটা ইয়া আছে, গোলাপি কালারের একটা শেপ আছে। তো এটা আমরা ধরি আবার এখান থেকে, এখানে দেখা যাইতেছে না, কারণ হচ্ছে আমরা যে স্ট্রোক বন্ধ করে রাখছি, বারবার স্ট্রোক বন্ধ হয়ে যাচ্ছে। তো এটার কালারটা আমরা এখান থেকে এটা দিই। হলুদটা তো একটু ডাকবেই, এই এখানে দেখেন আমাদের কাস্টম দরকার, এখানে সব দেখবো না, দেখার দরকার নাই। তারপরে আছে কি, এই যে আমার এই যে নীল কালারটা একবার এই পর্যন্ত চলে আসবে। আঁকাইলে ভালোই লাগে। আঁকাইলে কালার হয়ে যায়। এই যে এখানে শিপ চেপে ধরছি, চারপাশ থেকে সমানভাবে ছোট হয়েছে। এখন শিপ চেপে ধরে এই কোণা দিয়ে নিয়ে গেলে চারপাশ থেকে সমানভাবে ছোট হবে। আর যদি শিপ না চাপে তাহলে কি হবে দেখেন, আঁকা রাখতে হবে। এমন হবে। ঠিক আছে, এখন ধরেন এই যে কোণাটা হয়েছে আমাদের, এই যে কোণাটা হয়েছে, এই কোণাটা আমাদের দরকার স্মুথ, এরকম কোণা থাকবে না। তখন ডাইরেক্ট সিলেকশন দিবেন, এই অংশটা সিলেক্ট করবেন শুধু, তারপরে যে নামাই দিবেন। বুঝতে পারছেন? সবগুলোকে ধরে একটু ইয়া করে দিলাম আর কি। এনে মানে ওইটার মতোই পারফেক্ট হইতে হবে এরকম কিছু নাই, আমাদের মন মতো আর কি। এই শেপটা আবার নীলটার নিচে গেছে,
ধরেন আমি এখন এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফন্টে দিলে আমার এই শেপটা নিচে চলে যাবে। আমি এই এই কার্ভটা দেওয়ার জন্য এই কোণাগুলো একটু স্মুথ করে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন এটা যদি আমি এই নীলটাকে ধরতে যাই তাহলে নিচেরটাও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই জন্য এই স্পেসিফিক অংশটা আমি লক করে রাখতে চাই, মানে এই যে এই এলিমেন্টটা লক করার জন্য কন্ট্রোল 2। হ্যাঁ হ্যাঁ, এখন তো এটা এই কোণাটা সিলেক্ট করতে চাইলে এটা সিলেক্ট হয়ে যাবে না, এই জন্য আমি এটা লক করে দিলাম, এটা আর সিলেক্ট হবে না। তো আমাদের এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই কোণাটা আমরা একটু ধরবো, ধরে স্মুথ করে দিলাম। কন্ট্রোল 2। এখন এটা আনলক করবেন কিভাবে? এটা কিন্তু লেয়ারে লক করে না, লেয়ারে খুঁজলে পাবেন না, এটা কিন্তু লেয়ারে লক করে না। আনলক করার জন্য কন্ট্রোল-অল্টার-2, ঠিক আছে, কন্ট্রোল-অল্টার-2। এই যে এইখানে দেখেন এই গোলাপি অংশটা আমরা যদি সবার নিচে নিতে চাই তাহলে কিভাবে নিব? উপরে আনা তো শিখছিলাম। এই যে কন্ট্রোল এবং শিফট চেপে ধরে এটা ব্যাকে দিব, ব্যাকে চলে যাবে। কন্ট্রোল অল্টার মানে কন্ট্রোল এবং শিফট একসাথে চেপে ধরবেন, চেপে ধরে এই যে সেকেন্ড ব্র্যাকেটে ব্যাকে চলে যাবে। ওই লেয়ারের মধ্যে গুলো ব্যাকে যাবে। হ্যাঁ, ওই এই লেয়ারের মধ্যে যা যা আছে ওইটা ব্যাকে চলে গেল। অথবা ধরেন রাইট ক্লিক সেন্ড টু ব্যাক দিলেও হবে ট্রান্সফর্ম থেকে, অ্যারেঞ্জে সরি, এই সেন্ড টু ব্যাক শর্টকাট হচ্ছে এটা, আমি আগে যেটা বললাম। এখন ধরেন আমাদের আর এইখানে উপরে একটা শেপ আছে, এটা দেই, সরি দেখা যেতেছে না। হ্যাঁ, এখানে দেখেন আরেকভাবে আমরা এই শেপগুলো তৈরি করতে পারি, কিন্তু এরকম কার্ভই হবে না। ব্রাশ প্যানেল আছে, দেখেন ব্রাশ প্যানেলে যেটা ব্রাশ, এখানে আমরা কাস্টম ব্রাশ তৈরি করতে পারি। এটা পরে আমরা স্পেশাল ক্লাস করব শুধুমাত্র ব্রাশ প্যানেল নিয়ে। আমার কথা কি শোনা যাচ্ছে কি না? হ্যালো, আচ্ছা, কাজ মনে হয় শেষ। এখানে যে ছোট ছোট কিছু ইয়া আছে, এখানে দেখেন একটা ইফেক্ট আছে, এটাকে বলে হাফ টোন ইফেক্ট, দেখছেন ডট ডট, এটা এটা লিখে রাখতে পারেন, মানে এই এই ইফেক্টটাকে বলা হয় হাফ টোন ইফেক্ট। হাফ টোন, হাফ টোন, SALF, হ্যাঁ, TON, হ্যাঁ হাফ টোন।
হাফ টোন এফেক্ট। এই ইফেক্টগুলো হচ্ছে ফটোশপ দিয়েও করা যায়, ইলাস্ট্রেটর দিয়েও করা যায়। ইলাস্ট্রেটর দিয়ে করালে একটু ঝামেলা হয় বেশি। এখানে দেখেন এই যে এই যে শেপটা তৈরি করছে না, আমরাও একটা তৈরি করলাম। এই যেটা কিভাবে করলাম বলেন তো? এটা একটা কপি করছি, কপি করে এটার ফিলটা অফ করে দিছি, ফিল বা এখান থেকে ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা এখান থেকে আমরা চাইলে এই স্ট্রোকের পাথটা একটু বাড়াই দিতে পারি, তো এই ইফেক্টটা চলে আসছে। এখানে দেখেন 3টা ডট আছে, আমরা এই ডটগুলো তৈরি করতে পারি ইয়া দিয়ে। এখানে একরকম আছে, আমরা অন্যরকম দিতে পারি। কালারটা চেঞ্জ করে দেই, এই যে আমরা একটু এইভাবে দিতে পারি। ঠিক আছে, এই 3টা অবজেক্টকে আমরা গ্রুপ করে দেই। সিলেক্ট করার জন্য ধরেন এই যে এটা সিলেক্ট করছেন, এটা সিলেক্ট করবেন কিভাবে যাতে একসাথে গ্রুপ করতে পারি। এখন এখানে তো আমি ধরেন নিচে আরো অবজেক্ট আছে, সরাসরি তো এইভাবে সিলেক্ট করতে পারবো না, তাহলে এগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, তারপরে পরেরটা সিলেক্ট করার জন্য শিফট চেপে ধরে ক্লিক করব, ওইটাই সিলেক্ট হবে। তারপর আবার শিফট চেপে ধরে ক্লিক করব, ওইটা সিলেক্ট হবে। তারপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখন এটা গ্রুপ আছে, আমি একটা সরালে পুরো গ্রুপটাই নাড়ানো চালানো যাবে। এখন এই হাফ টোনটা শিখি। হ্যাঁ, হাফ টোনটা কিভাবে করব। এখন এই হাফ টোন আমরা তৈরি করা পরে শিখব। তৈরি করা একটু জটিল প্রসেস, তার আগে আমরা ডাউনলোড করা শিখি। ডাউনলোড করে এটা কিভাবে ব্যবহার করতে পারি এটা দেখি। এখানে লিখে হাফ টোন লিখে সার্চ করি, টোন হাফ টোন ভেক্টর লিখে সার্চ করলে হবে। এই যে দেখেন ডট ডট যেগুলো আসছে, দেখছেন? এগুলো আমরা তৈরিও করতে পারবো, কিন্তু আমরা এখন আপাতত এটা এখান থেকে ব্যবহার করা শিখব। এটা কপি করব, রাইট ক্লিক করে কপি, তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন এইভাবে তো আর ব্যবহার করা যাবে না, সাদা অংশ আছে না, সাদা অংশ রিমুভ করার জন্য একটু অ্যাডভান্স হইতে হবে আমাদের। এখন এখানে যাব উইন্ডোতে, ইমেজ ট্রেস খুঁজে বের করব। ইমেজ ট্রেস, এই যে ইমেজ ট্রেস ক্লিক করব। এটা ক্লিক করলে দেখবেন যে প্যানেলটা ওপেন হয়েছে। তারপরে এই যে প্রিভিউ আছে না, এনে ক্লিক করব প্রিভিউ। দেখেন যে ওই কিছু অংশ বাদ গেছে গা। অ্যাডভান্সে যাব, এই যে থ্রেশহোল্ড একটু বাড়াবো হালকা করে, দেখবেন যে আসতেছে। তারপর যে প্যাথ আছে না, পাথটা আপনারা বাড়াবেন। তারপরে নয়েজ কমাবেন। এখন আসছে, কিন্তু সাদা রিমুভ হয় নাই। সাদা রিমুভ করার জন্য ইগনোর হোয়াইট, এই যে ইগনোর এখানে ক্লিক করলে এই যে সাদা রিমুভ হয়ে যাবে। তারপরে এক্সপান্ড করবেন, এটা আমাদের ভেক্টর ফাইল হয়ে গেল। আমরা আনছিলাম কি রাস্টার ফাইল, রাস্টার ফাইল নিয়ে আসছিলাম, এটা রাস্টার ফাইল, আর এটা হচ্ছে ভেক্টর ফাইল। যদিও পারফেক্ট রাউন্ড হয় নাই, কিন্তু কাজ চালানোর মতো হয়েছে। কিন্তু এটা যত জুম ইন করেন ফাটবে না, আর এটা হচ্ছে ফাটবে। আর আমরা যখন এইগুলো তৈরি করে নিব তখন আর এরকম এই ভাঙাচোরা থাকবে না, একদম পারফেক্ট থাকবে সবকিছু। এখন এটা আমরা একটা গ্রুপ করে দিলাম। এখন আমরা এখানে ব্যবহার করতে চাই, একটা অংশে, এই অংশে ব্যবহার করতে চাই। এটা নিয়ে আসি এখানে, এখানে নিয়ে আসলাম, একটু বড় করে দিই, একটু নিচে দিব। হ্যাঁ, আচ্ছা। এখন এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিতে হবে, এই কালারের সাথে যাতে ভালোভাবে ব্লেন্ড করে। তো এখান থেকে আমরা ওই যে ট্রান্সপারেন্সিতে যাব, এখানে দেখেন নর্মাল আছে, এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখবো যে কোনটাতে দেখা যাইতেছে ভালো।
ডার্কেনের মধ্যে থাকলে মনে হয় ভালো লাগবে, ওভারলেতে আছে। যখন এটা হলুদে আসছে লাল হয়ে যাচ্ছে, নীলে গেলে ডার্ক নীল হয়ে যাচ্ছে, এটা কি কালার নাম জানি না, তো চেঞ্জ হইতেছে তাই না ওভারলেতে দিলে। তো এটাও একটা ইফেক্ট এখানে দিছে। আর এখানে দেখেন যে ডটগুলো আছে, এই যে এখানে গ্রিড আছে, একটু অ্যাডভান্স এগুলো সবগুলাই, তারপরে দেখাইতে পারবো আমি। আর এটার কালারটা চেঞ্জ করে দিই, কালারটা আমি নীল করে মাল্টিপ্লাই করি, তাহলে ওটার সাথে ব্লেন্ড করবে ভালো। ওভারলে মাল্টিপ্লাই স্ক্রিন, এটা ঠিক আছে। তো এটা আবার আমি চাই যে এই নিচের এই অংশটা কালো ভাবে বেশি না থাকুক। এদের প্রত্যেকটা ব্লেন্ড মোড চেক করে করে দেখবেন কোনটায় আসে ভালো। কালার ডজ, কালার পার্ন, ওভারলেটাই ভালো ছিল। এটার অপাসিটি কমাই দিবেন, তাহলে একটু কম হবে। ঠিক আছে, একটু বড় করে দিলাম। ওকে, এখন এখানে আর কি কি আছে, এই যে এই শেপগুলো তো তৈরি করা শিখছি। উপরে এই সেকশনে একটু সাদা অংশ আছে, আমরা দিতে পারি এখানে। ক্লাস বড় হয়ে যেতেছে না, সাদা অংশটা আমরা এখান থেকে দিয়ে দিলাম সাদা। স্মুথ টুল, এখন রাখলে ক্লাসের সময় আর কোনো সময় ঠিকমতো আসে না। বুঝানি মনে হয় বোরিং বোরিং লাগে স্যার। একটু চুপচাপ দেখতে হতো এই কারণে। আচ্ছা, এখন নিচের যে শেপগুলো আছে এগুলো তৈরি করা শিখি। যেমন এই যে এটা কিভাবে তৈরি করবেন রেক্টেঙ্গেল দিয়ে আপনারা পারবেন না? সহজ পদ্ধতি কিন্তু। এই যে একটা শেপ নিলেন, তারপর আরেকটা শেপ এটা কপি করলেন, ঘুরাই দিলেন, এই দুইটা অ্যালাইন করলেন মাঝামাঝি, একটু ছোট করে দেই, তারপরে এটা একটু ঘুরাই দিলেই তো হয়ে যাবে। হয়ে গেছে না? এটা এখানে দিলেন, এই কিন্তু সিম্পল কাজ। তারপরে যে ডটগুলো কিভাবে দিবেন, ডটগুলো তৈরি করার সহজ পদ্ধতি হচ্ছে একটা ইলিপস নিলেন গোল ছোট, এটা কপি করলেন, অলটা ক্লিক করে এটা অলটা ক্লিক করে দিয়ে একটা কপি করলেন এখানে, হ্যাঁ। তারপরে কন্ট্রোল ডি চাপবেন, কন্ট্রোল ডি যতগুলো লাগে, ঠিক আছে। এগুলো একটা গ্রুপ করলেন, বা একটু অ্যালাইন করে দিই সোজাসুজি, হ্যাঁ। কন্ট্রোল জি চাপলে গ্রুপ হয়ে গেল না? তারপরে এটার আরেকটা কপি করলেন, গ্রুপ হয় নাই, কন্ট্রোল জি, তারপরে এটার আরেকটা কপি করলেন নিচে, আবার কন্ট্রোল ডি চাপলেন, ঠিক আছে। এটা একটু ছোট করে এখানে দিয়ে দিলেন, এই জায়গায় দিয়ে দিলেন, এটার একটা কপি করে এখানে দিবেন, ঘুরাই দিলেন একটুখানি, এই দুইটার কালারটা চেঞ্জ করবেন। ধরেন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দিলেন, দেওয়ার পরে এখন তো আর দেখা যাবে না কি কালার দিচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে না? তো আমরা এখানে একটু হালকা কালারটা এখানে ডাবল ক্লিক করে
হালকা একটু লাইট করে দিব, এই যে একটু দেখা যাবে, বুঝতে পারছেন? এই যে এখানে এইভাবে দিছে। আর এটা টুলস আছে এখানে, এই যে এটা, তো এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানে যে নাম্বার আছে এখানে 5 আমরা দিয়ে দিই 50। কেন? ওই যে দেখাইতেছি, আপনার যতগুলো লাগে এখানে দিলেন। হ্যাঁ মানে গড় হিসাবে। হ্যাঁ, না এটা ওই যে একটা ডিজাইনের জন্যই আমরা করতেছি এটা। এই যে দেখেন একটা ডিজাইন করছে এখানে, এখন এরকম বাঁকাইতে হবে আমাদের, মানে ঢেউয়ের মতো করে। এটা ডিলিট করে দেই। এখন ডাবল ক্লিক করে এখানে আমরা সাইজটা একদম চারপাশ থেকে সমান করে দিব, অল্ট এবং শিফট চেপে ধরে এইভাবে নেব, এখানে রাখলাম। এটা কালারটা হবে কালো। এখানে দেখেন এই যে এখানে প্রত্যেকটা লাইন 1 পিক্সেল করে আছে, 1 পয়েন্ট আর কি। এখানে পয়েন্ট বাড়ালে লাইনগুলো মোটা হবে। আমাদের লাইন মোটার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে 1 পিক্সেলই দরকার। এবং এই লাইনটা আমার অতটাও দরকার নাই, এক্সপ্যান্ড করে দিই অবজেক্ট থেকে, এক্সপ্যান্ড। এবং অর্ধেকটা নিব আমি, শুধু অর্ধেকটা। ইরেজ টুল নিব, নিয়ে অর্ধেকটা হচ্ছে রিমুভ করে দিব, ওয়ালটা ক্লিক করে ধরে এভাবে রিমুভ করে দিলাম। আগে এইভাবে তৈরি করছি, দেখেন এইভাবে তৈরি করছি ডিলিট করার আগে। দেখেন গড়গুলো কিন্তু আর পারফেক্ট হয় নাই, চ্যাপ্টা হয়ে গেছে, তাই না? ডিলিট করার কারণে আমাদের এই লাইনগুলো হচ্ছে 4 কোণা পাইছি, এই কারণে 4 কোণা বড় করে নিয়েছিলাম। এখন আমরা এটা ঢেউয়ের মতো করে বানাবো কিভাবে, এটা একটা কঠিন বিষয়, বুঝলে গেছি কিনা। এটা হবে এডিট উইথ ম্যাশ, ম্যাশ টুল দিয়ে করা লাগবে। অবজেক্ট, এই যে এনভেলপ এবং ডিস্টর্টের ভিতরে আছে ম্যাশ, মনে হয় পারবো। এই যে এখানে আছে দেখেন, এখানে এই ম্যাশ টুলে ক্লিক করার পরে এখানে 4টা অবজেক্ট, এই মানে গড় আসছে। এখানে যদি আমি বাড়াই তাহলে এখানে গড় বাড়বে, বাড়বে মানে এগুলো প্রত্যেকটা একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট হবে, ঠিক আছে? এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি যখন মুভ করব তখন এই ঢেউয়ের মতো তৈরি হবে। তো আমরা আপাতত মানে কমই নেই অ্যাঙ্কর পয়েন্ট, 3টা করে নেই, তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট কম হবে। ওকে করে দিলাম। এখন দেখেন এই যে এই প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আমি চাইলে মুভ করতে পারবো। এখানে আমি যদি ডাইরেক্ট সিলেকশন নিয়ে আসি, তারপরে এখান থেকে যদি এদিকে নিই, দেখেন যে এই ঢেউগুলো তৈরি হইতেছে। হ্যাঁ, 3D স্টাইলে ঢেউ হবে। বুঝতে পারছেন? একটু অ্যাডভান্স হয়ে গেল এটা। হ্যাঁ, এটা ডিজাইনে লাগবে, এই জন্য বানাইলাম, না এটা পরে দেখাইতাম। তো এই যে আমাদের ধরেন এইটুকু হয়ে গেল। এখন আমরা এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। অবজেক্ট এক্সপ্যান্ড কই, এক্সপ্যান্ড হারিয়ে গেছে, সমস্যা নেই, এক্সপ্যান্ড করাই আছে। আগে এক্সপ্যান্ড। আচ্ছা, এক্সপ্যান্ড না করে যদি ইয়া না হয় তাহলে অবজেক্ট, ওই যে এক্সপার্ট। হ্যাঁ কোথায়? আপনি এখানে কোনটাতে জানি ক্লিক করছিলেন, পরে এই যে সাইটে এক্সপার্ট আসছে, ওই যে ইনভলভ ওই যে হ্যাঁ। আচ্ছা,
এখন কালার চেঞ্জ করব, যেটা এই কালারটা দিব। তো ওই যে আগের হালকা কালারটা দিব, এটা একটু ছোট করে দিই। এই যে দেখেন অনেক সময় যে আই ড্রপার হারায় যায়, কারণ কি? কারণ হইতাছে এই যে ক্যাপস লক করা থাকলে এরকম হয়, বুঝছেন? এটা কিন্তু মানে অনেক সময় মাথায় থাকে না যে আমার আই ড্রপার গেল কই, সব সিম্বল চেঞ্জ হয়ে যায়। ক্যাপস লকে না? হ্যাঁ হ্যাঁ, ক্যাপস লক হয়ে গেলে এরকম থাকবে, তখন আর আমার পছন্দের আইকন থাকে না। তো এটা হচ্ছে আমি ব্যাকে দিয়ে দেবো, সেন্ড টু ব্যাক। এটা একটা কপি নিচে দিয়ে দিতে পারেন, ঘুরাই দিতে পারেন। কথা কি আসে নাকি? আস্তে আস্তে পেতেছি এবার। আচ্ছা, এখন আমরা হচ্ছে মনে করেন আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, কিছু কিছু জিনিস যোগ করা লাগবে, যেমন হচ্ছে এই যে একটা শেপ, এগুলো আপনাদের মানে এই এই একটা ব্যানার দেখলেন, আরেকটা ব্যানার এখানে পাশে রাখলেন, দুইটা ওইটার থেকে কিছু আইডিয়া নিয়ে এটার মধ্যে অ্যাপ্লাই করে দিলেন, তাহলে আপনারটা ইউনিক হয়ে যাবে, বুঝছেন? আমরা তো একটাই কপি করতেছি। এরকম ধরেন কাজ আসছে সামনে, এরকম 4-5টা ডিজাইন সামনে রাখবেন, ধরেন এইটার থেকে উপরের অংশটা আমি ইন্সপিরেশন নিলাম, কপি বলবো না আমরা, ইন্সপিরেশন নিলাম, আর আরেকটা থেকে বাকিটা নিলাম, 3-4টা কম্বিনেশন করলে দেখবেন যে আপনারটা ইউনিক হয়ে গেছে। এই যে এখানে লাইনগুলো দিছে, এটাও যে ডট কপি করে 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 একটা ডট নিলেন, তারপর এটা কপি করলেন, কন্ট্রোল টি চাপলেন, সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিলেন, এখানে নিয়ে আসলেন, ছোট করে দিলেন, কালার চেঞ্জ করে এখান থেকে একটা কালার দিয়ে দিলেন, হয়ে গেল স্টাইল। এখন আমরা এই যে টেক্সটগুলো লিখি, হ্যাঁ, এই সেকশনটা আমরা যতগুলো অবজেক্ট আছে সবগুলো একটু গ্রুপ করে দেই, এই অংশগুলো। এখন এই সবগুলো ধরেন সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে শুধু নিচের এই অংশটা আমরা বাদ দিব, মানে সিলেক্ট থাকবে না, আর বাকি সব গ্রুপ করব। তখন কি করবেন? এই সব সিলেক্ট হয়ে গেছে না, শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে এইটা যেটা বাদ দিবেন এটা ক্লিক করবেন, তাহলে ওই শিফট এটা ছাড়া সব সিলেক্ট হবে, ঠিক আছে? আবার বাদ দিন ওটাকে। হ্যাঁ, ধরেন এই যে এখন ধরেন আবার এটা দরকার না, ভুল হয়ে গেছে, সবগুলো আবার সিলেক্ট করা দরকার, এটা আলাদা করব না, তখন আবার শিফট চেপে ধরে ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। শিফট চেপে ধরে সিলেক্ট করবেন, মন চাইলে আবার বাদও দিতে পারবেন, ধরেন এই যে সিলেক্ট করলাম, আবার শিফট চেপে ধরলাম, এটা বাদ, একই কাজ, কন্ট্রোল জি গ্রুপ। এখন আমরা একটু মাস্কিং করে ফেলাই, মাস্কিং করে এটা একটা শেপে নিয়ে আসি, তারপর টেক্সটগুলো আলাদা করি। হ্যাঁ, মাস্কিং করার জন্য যত লেয়ার লক থাকবে সব আনলক করা লাগবে, হ্যাঁ, নাহলে মাস্কিং প্রপারলি হবে না, যেটা লক থাকবে ওটা মাস্কিং হবে না। কন্ট্রোল অল্টার 2 মানে যেগুলো লক আছে সব আনলক করে দিলেন। এখন এটার উপরে সবার উপরে একটা শেপ নেবেন, সবার উপরে, যেটা যে সাইজে মাস্কিং করবেন। মাস্কিং তো বুঝছেন না? মাস্কিং বুঝেন? বুঝেন না? আচ্ছা, মাস্কিং কি জিনিস এই যে দেখাইতেছি। মাস্কিং হচ্ছে ধরেন আমাদের আর্টবোর্ড সাইজ অনুযায়ী একটা শেপ নিলাম, আমাদের আর্টবোর্ড সাইজ অনুযায়ী একটা শেপ নিলাম, এখন আমি এই সবগুলোকে ধরে রাইট ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক, এটাই ক্লিক করব। আমাদের যত বাড়তি অংশ ছিল এগুলো সব হাইড হয়ে গেছে, কাটে নাই, মানে ঢেকে গেছে আর কি, মাস্কিং মানে ওইটা মাস্ক করে ফেলছে। মুখে মাস্ক দিই না, যে অংশ মাস্ক থাকে ওই অংশ ঢাকা থাকে না,
ঠিক একই কাজ এখানে হয়েছে, যে যে অংশ আমরা ইয়া করছি ওটা ঢাইকা গেছে, বাকি অংশ দেখা যাচ্ছে। এখন এটা প্রপার সাইজে হয় নাই। প্রপার সাইজে যদি আমরা আর্টবোর্ড সাইজটা ইয়া করি, দেখেন আমাদের আর্টবোর্ড সাইজ হচ্ছে 1404 আর 1080। হ্যাঁ, তাহলে আমরা এখানে হাইটটা নিব 1404। আগে এখানে ঠিক করে নেই, 1404 মানে 1400 দেই, 1400। ওকে, আর্টবোর্ড সাইজ ঠিক করে নিলাম। এখন এই যে রেক্টেঙ্গুলার টুলে গেলাম, এখানে ডাবল ক্লিক করব, হোয়াইট হবে 1080, 1080 আর্টবোর্ড সাইজ, আর এখানে হবে 1400 পিক্সেল। তাহলে আমাদের আর্টবোর্ড সাইজে একটা রেক্টেঙ্গুলার শেপ পাবো, এই যেটা। এখন আর ঝামেলা হবে না। এখন এটা অ্যালাইন করে দিব আর্টবোর্ডের মাঝামাঝি। এখন মাস্কিং করলে একদম প্রপার মাস্কিং হবে, ঠিক আছে। এখন আর কোনো জায়গায় ফাঁকা ফোকা নাই, সব একদম প্রপারলি কাটছে। এখন এখানে আমাদের প্রয়োজনীয় টেক্সটগুলো লিখবো, যা যা লেখার দরকার। এখন আমরা নতুন লেয়ার নিয়ে এখানে লিখছি কি অ্যাবস্ট্রাক্ট ট্রেন্ড, আচ্ছা এটাই লিখি। অ্যাবস্ট্রাক্ট, 3টা লাইনে লিখছি না? এটার একটা কপি করি, যদিও এটা হলো প্রফেশনাল ওয়ে না। প্রফেশনাল ওয়ে আমরা পরে শিখব, আগে ইয়া করা শিখি। TREND is here. ডট, ওকে। এখানে দেখেন একটা বোল্ড ফন্ট ব্যবহার করছে, মোটা ফন্ট। এখানে নিয়ে আসি, এটা লক করে রাখি Ctrl+2 দিয়া, বারবার যাতে না সরে যায়। এখানে ব্যবহার করব অ্যারেঞ্জ সেন্টার ফন্ট। কালারটা এটা নিচে গেছে কেমন হয়? হ্যাঁ, এই নিচের লেয়ারে চলে গেছে, দেখছেন? আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে এই লেয়ারে, তো আমাদের এটা Ctrl+X দিয়ে এই উপরের লেয়ারে পেস্ট করব, Ctrl+F, তাহলে আমাদের উপরে থাকবে। একটু বড় করে দিব এখানে। এই যে আমাদের যদি এই শেপটা সরাইতে হয়, লেখাটা যদি ঠিকভাবে না আসে, তখন এটা আমরা সরাই দিব। আগে ফন্টটা দেই, এখান থেকে একটা বোল্ড ফন্ট দিব, বোল্ড ফন্ট, যেটা হচ্ছে একটু মোটা। এখান থেকে একটা দিই। এই যে সির সাথে টিটা একটু লাগা গেছে, এটা ঠিক করার জন্য এই যে টাইপ টুলে যাব, ক্যারেক্টার টুলে, এখান থেকে যে অক্ষর থেকে অক্ষরের গ্যাপ একটু বাড়াই দিব। আর এই যে আমাদের এই লাল শেপটা, এখন তো মাস্কিং করে ফেলছি, এখন সিলেক্ট করলে পুরো জিনিসটা একসাথে সিলেক্ট হইতাছে, দেখেন। এখন এটার ভিতরে এডিট করতে চাইলে আমরা এটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে ওই অংশটা সিলেক্ট হবে। এই দুইটা সিলেক্ট করে আমরা একটু এখানে নিয়ে আসব। অ্যালাইন করে দিব এটার সাথে। অ্যালাইন জিনিসটা আমরা এই ক্লাসের শেষে ভালোভাবে শিখে নেব। অ্যালাইন কেন করা হয়? যাতে জিনিসটা সুন্দর হয়। এখন একটা লাইন যদি আমার এখানে থাকে
আর একটা এইভাবে দুইটা ঠিক থাকে তাহলে সুন্দর দেখাবে, প্রফেশনাল দেখাবে না। অ্যালাইন মানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে সামঞ্জস্য করা। এই দুইটা তিনটাকে ধরলাম, ধরে আমি এগুলোকে, এখন তো টেক্সট আকারে আছে, টেক্সট আছে না, এগুলো কিন্তু শেপ না। এখন আমি চাইলে এখানে টেক্সট পরিবর্তন করতে পারবো। রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলে এগুলো এখন আর টেক্সট থাকবে না, এখন এগুলো শেপ হয়ে গেছে। এটা এই যে এটা যেরকম একটা শেপ, এগুলো এখন একটা শেপ হয়ে গেছে, এখন আর টেক্সট নাই। শেপ করে নিলে অ্যালাইন করতে একদম পারফেক্ট হয়। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, একটু বড় করে দিলাম এখানে। এখন এই যে দেখেন, এই যে টেক্সটটা আর এই টেক্সট, এই যে টেক্সটগুলো সব একটা লাইনে আছে। যদি আপনি এখানে কন্ট্রোল আর ক্লিক করে রোলার নিয়ে আসেন, দেখবেন যে এই সবগুলো একটা লাইন ফলো করছে। দেখতে পাচ্ছেন? এই প্যারাগ্রাফটা কিন্তু এই জায়গায় দেয় নাই বা এই পাশেও দেয় নাই, এই লাইন বরাবর দিছে, অ্যালাইন করে দিছে। তারপরে এই এই এখানে দেখেন একটা সেকশন আছে টেক্সটের, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন। এই সেকশনের মধ্যে এখানে টেক্সট রাখছে, যদি আরো কিছু টেক্সট থাকতো বা দেওয়ার প্রয়োজন হতো হয়তো বা এখানে দিত, এই জায়গায়। এই তিনটা ভাগে ভাগ করছে পুরো ইয়াটা। এখন আমি এখানে একটা টাইটেল দেই, অ্যালাইন ঠিক রাখার জন্য একটা রোলার নিয়ে আসতে পারি এখানে, এভাবে। রোলার আনার জন্য যদি এখানে এরকম রোল না দেখা যায়, হ্যাঁ, তাহলে কন্ট্রোল আর চাপবেন, এখন নাই কিন্তু, হ্যাঁ, কন্ট্রোল আর দিলেই রোলার আসবে। তারপরে এখানে ক্লিক করে ধরে এই পাশে টান দিলেই একটা লাইন আসবে, আইনা যেখানে ছাড়বেন ওইখান থেকেই মার্কিং হবে। ঠিক আছে? এটার উপরে যখন মাউস নেবেন তখন একটা ইয়ে আসবে, গাইড লেখা আসবে, তখন মাউসে ক্লিক করবেন, সরাইতে পারবেন। ঠিক আছে? এখানে একটা আমি একদম ডেমো টেক্সট দিয়ে দিতেছি, হ্যাঁ, যাতে ক্লাসটা একটু ছোট হয়, নাহলে খুঁজে খুঁজে দিতে হবে। ইলাস্ট্রেটরে সব কিছু এডিটেবল থাকে, মানে যদি আমরা এক্সপান্ড না করি বা ক্রিয়েট আউটলাইন না করি তাহলে এডিটেবল থাকবে, পরে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো টেক্সট যা কিছু আছে। এই যেটা আমরা চাইলে এডিট করে লক করে রাখছি, কন্ট্রোল অল্টার 2, এই সেকশনটা এখানে রাখতে পারি একটু ছোট করে। এখানে একটা টাইটেল দিতে হবে ছোট, তো খালি ভুল করি। এটা ইয়া করা লাগে না, লরেম ইপসাম মানে হচ্ছে ডেমো টেক্সট। এটা যখন আপনি এই যে এই টাইপ টুল নিয়ে ক্লিক করবেন তখন কিছু ডেমো টেক্সট আসবে, আর যদি এই টাইপ টুল দিয়ে একটু টান দেন এইভাবে একটা বক্স তৈরি হবে, বক্সের মধ্যে ডেমো টেক্সট তৈরি হবে। কালারটা চেঞ্জ করে দিলে সাদা হয়ে যাবে।
ঠিক আছে, মানে ডিজাইনটা প্রেজেন্টেশন করার জন্য এই টেক্সটগুলো তো ক্লায়েন্ট পরে দিবে আপনাকে, যেখানে কি কি লিখবেন, বা দিয়ে দিতে পারে প্রথমে, যদি দিয়ে দেয় তখন এগুলো লিখবেন, আর যদি না দিয়ে দেয় তখন আপনি এরকম ডেমো টেক্সট দিয়া এইভাবে দেখাবেন যে এই যে এরকম তৈরি করছি। তারপর এই টেক্সট তো এডিটেবল থাকবে, আপনি চাইলে টেক্সট যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারবেন। তো এই যে আমরা এখানে যে ডিজাইনটা করছি এটার সাথে অ্যালাইন করে দিব। আপনারা চাইলে আরো কিছু এখানে যুক্ত করতে পারেন। লেখা আমার যা দরকার আমি লিখতে পারবো আর কি। হ্যাঁ, অনেক টেক্সট আছে। এখন কি কোনো প্রশ্ন আছে আপনাদের? মানে আমাদের ডিজাইন কিন্তু শেষ। এটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন ডিজাইন, আর এটা হচ্ছে আমাদের তৈরি করা কাস্টম ডিজাইন। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো হবে পরের ক্লাসে, আমরা যখন তৈরি করতে যাবো তখন। স্যার লেয়ারের বিষয়টা একটু বলুন। লেয়ার, লেয়ার মানে হচ্ছে স্তর না। ধরেন আমি নতুন একটা ইয়া নেই, এখানে আমি কয়েকটা শেপ তৈরি করি। এটা নিয়ে আসি এখান থেকে, এটার একটা কপি করি, কয়েকটা কপি করি। ছয়টা কপি করলাম। হ্যাঁ, 6টা কপি আমরা আলাদা আলাদা লেয়ারে নিব। তার আগে কালারগুলো চেঞ্জ করে দিই। সবই এক কালার হইতেছে। হ্যাঁ, এই যে আমরা 6টা আলাদা আলাদা কালার তৈরি করলাম। লেয়ার প্যানেল ওপেন করি, এটা ডিলিট করে দিই, এখন আর এটার দরকার নাই। এখন সবগুলো একটা লেয়ারের মধ্যে আছে। এখন নতুন নতুন আরো 5টা লেয়ার তৈরি করি, 1 2 3 4 5। এখন এইটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে একবার প্রথম লেয়ারে নিয়ে যাই, 6 নাম্বার লেয়ারে নিয়ে যাই, কন্ট্রোল এফ। এইটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে 5 নাম্বার লেয়ারে নিয়ে যাই, কন্ট্রোল এফ। এটা কেটে 4 নাম্বার লেয়ারে নিয়ে যাই, কন্ট্রোল এফ। এটা কেটে 3 নাম্বার লেয়ারে নিয়ে যাই, কন্ট্রোল এফ, সরি, কন্ট্রোল এফ। আর এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে 2 নাম্বার লেয়ারে নিয়ে যাই, কন্ট্রোল এফ। এখন দেখেন খুব বেশি ইয়া নাই। এটা যদি এখন উপরে নিয়ে যায় তাহলে বুঝতে পারবেন তফাৎটা কোথায়। একটা নিচে আরেকটা চলে গেছে। লেয়ার মানে একটার উপরে আরেকটা থাকবে, বুঝছেন? এই লেয়ারে যেটা আছে এটা সবার উপরে আছে, দেখেন এই নিয়ে সবার উপরে লেয়ারে এটা আছে। এটা দেখেন, এটাকে কেউ ডাকতে পারবে না, কিন্তু এটা সবারই ডাকতে পারতেছে। উপরে থাকার কারণে হ্যাঁ, এটা সবার উপরে আছে, যার কারণে এই যে এটা এই লেয়ারটার উপরে এটা আছে, দেখেন উপরে আসছে, তাই না? টাইলস হিসাবে ধরি। তারপরে আছে এই যে এটা, এই যে লেয়ারটা, এই লেয়ারটা আমি এটা এখানে নিয়ে যাই,
দেখেন এটা নিচে এটা, এটা নিচে এটা, তারপরে এটা নিয়ে যাই এখানে, ধরেন এটা আছে নীল কালারটা, নীল কালারটা ওই গোলাপি কালারটার নিচে, এটা সবার নিচে আছে, এটা এটা কোনোভাবে এটার সবার উপরে আসতে পারবে না যদি লেয়ার থেকে আমি ওই অবজেক্টটা সরাই উপরে না নিয়ে আসি। রাইট ক্লিক করে যদি অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট করি তাও আসবে না, নিচেই থাকবে। ওটা নিচে Layer-এর থাকবে। কারণে। ওই লেয়ারের মধ্যে যদি আরো অন্য অবজেক্ট থাকতো তাহলে ওই অবজেক্টের উপরে আসতো। এই অবজেক্টের নিচে ধরেন এই এই লেয়ারের মধ্যে আরেকটা অবজেক্ট তৈরি করলাম, এই যেটা, এখন এটা কালার দিয়ে দেই একটু অন্যটা, সরি, এই যে এখন এটা নিচে আছে না, এই এক লেয়ারের মধ্যে দুইটা অবজেক্ট আছে, এখন চাইলে আমি এটা উপরে আনতে পারবো, এইটার উপরে আসবে, যেহেতু এক layer আছে। হ্যাঁ এক লেয়ার এটার উপরে আসবে, কিন্তু এইটা কোনোভাবেই এই লেয়ারগুলোর উপরে আসবে না, কারণ আনতে গেলে কি আমি চেঞ্জ করতে গেলে হ্যাঁ এখন ধরেন যদি আনতেই হয় বাধ্য হয়ে, তখন এই লেয়ারটাকে ধরবেন, ধরে টেনে ধরে উপরে নিয়ে আসবেন, এনে এনে ছেড়ে দিবেন, সবার উপরে চলে আসবে, বুঝতে পারছো? ঠিক আছে। যদি আনতেই হয়, মানে লেয়ারের খেলা হলো উপরে নিচে। হ্যাঁ এই যে এই লেয়ারগুলো আপনি যদি উপর নিচ করেন তাহলে যেটা যেখানে নিতে চান নিতে হয়। ওই জায়গায় চলে কিন্তু যায়। স্যার ওই যে আমরা যে তখন যে কাজ করলাম লেয়ার নিলে ওটা মানে ওইটা এখন তো মার্জ করে ফেলছি, ওটা নিচি কারণ হচ্ছে আমাদের এখন এই সব একসাথে চলে আসছে, নিচি কারণ আমাদের এই এই কালারটার উপরে কমলা কালার উপরে হলুদ নেওয়ার দরকার, তখন আমি আলাদা আলাদা লেয়ারে নিছি। যখন আমাদের ডিজাইন হয়ে যাবে তখন আপনি চাইলে মার্জ করে ফেলতে পারেন, মার্জ মানে একসাথে করে ফেলতে পারেন, কম্বাইন করতে পারেন, একসাথে হয়ে গেলে আর লেয়ারটা থাকে না। লেয়ার থাকবে, পরে আবার ওইটা হুম, ভাঙাই করা যায়। হ্যাঁ লেয়ার থাকবে, যেমন এই যে আমি যদি এখানে ক্লিক করি প্রত্যেকটা লেয়ার এখানে আলাদা আলাদা আছে, এই একটার ভিতরে সব আছে, এই যে দেখেন এই সবগুলো আছে, এক একটা গ্রুপে কি কি অবজেক্ট আছে সব এখানে আছে। Group by group, হ্যাঁ গ্রুপ করার পর ওই গ্রুপটা লেয়ার তৈরি, গ্রুপের লেয়ার তৈরি হবে। group by layer। এই যে এই যে ক্রসটা, ক্রসের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, একটা এই পাশে একটা এই পাশে, যেখানে আছে গ্রুপ করছি না। তারপরে যে আমাদের হাফ টোন এফেক্ট আছে এখানে, হাফ টোনের প্রত্যেকটা এলিমেন্ট আছে এখানে, প্রত্যেকটা ডট আলাদা আলাদা হয়ে এখানে আছে। এখন এগুলো যদি প্রত্যেকটা একটা করে আপনি মডিফাই করতে যান তাহলে এনে খুঁজেই পাবেন না যে কোনটা কিসের। বোঝা যায় না। ডিজাইন করার পরে আপনার লেয়ার ওটা দেখার বিষয় না, ধরেন এখানে লেয়ার যে অবস্থায় আছে থাকুক, আমার দরকার এই কালারটা চেঞ্জ করা, তখন ডাবল ক্লিক করবেন, কালারে চলে যাবেন, যে পর্যন্ত এটা সিলেক্ট না হবে ওটা ইয়া করতে পারবেন, চেঞ্জ করতে থাকবেন। তারপর এটা কালারটা আমার দরকার গ্রেডিয়েন্ট করে দিব, গ্রেডিয়েন্ট করার জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব, এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, আমি এখান থেকে চেঞ্জ করে কালারটা চেঞ্জ করে দেব, এই পাশে আমার আরেকটু লাইট কালার দিই, এখান থেকে বা যেভাবে আছে থাকে এইভাবেই, এখন শুধু কালার গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করে দেবো একটু এই পাশে, বা একটু এদিক থেকে চেঞ্জ করে দিই, যে কোনো কিছু আপনি এইভাবে মডিফাই করতে পারবেন। এইটার কালারটা আমি একটু চাই যে গ্রেডিয়েন্ট করে দিব, এই পাশে সিলেক্ট করলাম, তারপরে এই পাশে আমরা নীল কালারটা দিব, আইড্রপার নিয়ে নীল কালারটা নিলাম, তারপরে গ্রেডিয়েন্ট ব্যবহার করে দিলাম, এতে বের হয়ে আসে আগে, এইভাবে আমরা যে কোনো অবজেক্ট, এখানে যে কোনো অবজেক্টে যদি আপনার চেঞ্জ আনতে হয় ডাবল ক্লিক করবেন, যতক্ষণ না পর্যন্ত ওইটাই সিলেক্ট হয়, তারপরে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? এনিথিং চেঞ্জ করা সম্ভব, শুধুমাত্র এখানে টেক্সট লিখে ফেলছি এবং এক্সপ্যান্ড করে ফেলছি, এই টেক্সট আর পরিবর্তন করা যাবে না,
চাইলে ডিলিট করে নতুন করে টেক্সট লিখবেন। একবার যদি এডিটেবল থেকে এক্সপান্ড করে ফেলেন তখন এই টেক্সটটা আর পরিবর্তন করা যাবে না, আপনার ডিলিট করতে হবে। ডিলিট করে শুধু টেক্সটটা ডিলিট করবেন, করে আবার নতুন করে লিখবেন। আর তাছাড়া সব এলিমেন্ট এখানে যা যা আছে সব কিছুই আপনি মডিফাই করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে ক্লাসে এইটুকুই থাক আজকে।